গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা, পর্ব সংখ্যা ৯। লেখিকা ইপ্সিতা শিকদার। নিবেদিতা ও মালিহা নিজেদের মতো একটা টেবিলে বসেছে। একটু বিচলিত কণ্ঠে মালিহা নিবেদিতাকে প্রশ্ন করে, তুই কি আসলে এই ডিভোর্স নিবি? মানে এভাবে বললি যে তখন? নেওয়ার নয় নাকি? আচ্ছা, তোর হাজব্যান্ড তোকে এমনভাবে ডোরম্যাটের মতন ব্যবহার করলে তোর কেমন লাগতো? অ্যাকসেপ্ট করতে পারতি? মানিয়ে নিতে বলা এখন সহজ, করা কঠিন। মাথা ঝুঁকে ফেলে মালিহা। সে বহুবার সম্মুখে বসে থাকা এই নারীকে উপদেশ দিয়েছিল মানিয়ে নিতে, অথচ দিন শেষে কল্পনায় একেও কি মনে হয় সে থাকতো এমন সম্পর্কে? প্রশ্নটিতে দগ্ধিত হয় সে। আমি তো তোর জন্যই বলেছি। আমি তো জানি তুই কতটা দুর্বল আরাধ্যের প্রতি। ওর বদলে যাওয়াটা মেনে নিতেই এত পুড়ছিস তুই। ওকে ছাড়া কিভাবে থাকবি? সময়ের সাথে সাথে অনেক কিছুতে মানিয়ে নিতে হয়। এমন তো না আমি সারাদিন ওর অ্যাটেনশন চাই। দিন শেষে দুটো আন্তরিক কথা এতটুকুও কি কামনা করতে পারি না স্ত্রী হিসেবে, প্রেয়সী হিসেবে? গতকালেরই কথা ধর, আমি কিন্তু ওকে ডিস্টার্ব করিনি। শুধু জানতে চেয়েছিলাম ও চিন্তিত কেন। ও কি করলো? এমন সব কথা কোনো বর তার স্ত্রীকে গায়ে পড়া বলে? এর মানেও বোঝে না। না, আমি ওর ওয়াইফ হয়েছি বলে আমার গায়ে চরিত্রে কথাবার্তা লাগে না। বিশ্বাস কর, আর যদি অন্য কেউ হতো আরাধ্যের জায়গায়, আমি মানিয়ে নিতাম স্ত্রী হয়ে। কিন্তু আরাধ্যকে কি করে? আমি তো এই আরাধ্যতে অভ্যস্ত না। এই আরাধ্য আমার নয়। আমি মেনে নিতে পারি না। সবসময় ভিতরটা চাপা কষ্টে ভরা ভার হয়ে থাকে। কাকে বলবো? কার বুকে মাথা রেখে কাঁদবো? কাছের মানুষটার দেওয়া যন্ত্রণাই যে। কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে। নিবেদিতা টিস্যু হাতে সবার আড়ালে তা মোছার চেষ্টা করে। হ্যাপি ট্রিপ লেডিস, কেমন লাগছে? তাদের সামনে উপস্থিত হয় আব্রাহাম। তাকে দেখে জোরপূর্বক হাসে নিবেদিতা। মালিয়াও সৌজন্যতার হাসি দেয়। কি গো মায়াবতী রমণী, আবার কাঁদছিলে বুঝি? কিসে এত কষ্ট তোমার? কষ্ট বলতেও হাসা আবশ্যক। বাক্য সম্পন্ন করে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিতে দিতে একজন ওয়েটারকে কিছু ইশারা করে। এক মুহূর্ত পরেই দুজন ভায়োলিনিস্ট উপস্থিত হয়। তার প্রস্তাব রাখার পরপরই তার ইশারাতে হয়তো বাজানো শুরু করবে। কষ্ট হবে না আবার? সে তো প্রেমের মরা। একটা গানই আছে না, প্রেমের মরা জলে ডোবে না। তুমি সুজন দেখে কইরা পিরিত মানে? অনাকাঙ্ক্ষিত কথা শুনে আব্রাহামের কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেয়। মন ভাঙার ভীতি নিয়ে যুবক সেই ঘাম বাম হাতের পিঠে মোছে। স্যার, আপনি তো ভালো মানুষই, আপনাকে বললে কিছু না। আর কিছু বলার পূর্বেই নিবেদিতা মালিয়া হাত ধরে চোখ রাঙায়, কিন্তু মালিহা তাকে উপেক্ষা করে হাত ছাড়িয়ে নেয়। পুনরায় মুখে খোলে, আরে স্যার বললেন না, নিবেদিতা ছাত্র জীবনে প্রেম করেছিল এক হ্যান্ডসাম হাঙ্কের সাথে, বিয়েও হয়। কিন্তু তখন অনেক পীড়িত দেখাইতেছিল ছেলে। এখন মানে বিয়ের পর দুয়ানা দাম দেয় না, টাকায় কেনা গোলাম বা পুতুলের মতন আচরণ করে। ইচ্ছে হলে বকে, ইচ্ছে হলে রাগায়, অফিসের বসের রাগ বউয়ের উপর বের করে। কেমন শয়তান বেটা, চিন্তা করেন তো। মালিহা নিজের মতন আরাধ্যের বদনাম করে যাচ্ছে, কিন্তু আব্রাহামের কর্ণগোচর হচ্ছে না কিছুই। প্রথম বাক্য শুনে সে স্তম্ভিত হয়ে পড়েছে। দিন তার দিন নামক কোনো ধ্বনি তো চলছে না ব্যাকগ্রাউন্ডে, না বিদ্যুৎ চমকাচ্ছে। তবুও সে যেন পূর্ণরূপে কম্পিত। কোনো রকম এক্সকিউজ মি বলে উঠে চলে যায় সে নিজের নির্ধারিত রুমটিতে। তার আর কিছু বলার নেই, সে হতজ্ঞান শূন্য হয়ে পড়েছে। আব্রাহাম উঠে যেতেই নিবেদিতা মারিয়ার হাতে শক্ত এক চিমটি কাটে। ছোটোখাটো আর্তনাদ ধ্বনি বের হয় মালির মুখ থেকে।
রাক্ষসী, ডাইনি? তুই রাক্ষসী, তোর পেটে তিতা ভাতও হজম হয় না, তাই না মেয়ে? বস যতই ফ্রেন্ডলি হোক, তাকে কখনোই পার্সোনাল কথা বলা উচিত না। প্রফেশনাল লাইফে এর প্রভাব পড়ে। বোকা বোকা হাসি দেয় মালিহা। তুই তো আমাকে জানিসই দোস্ত, আমি কারো উপর রেগে গেলে অন্য কারো কাছে তার ইচ্ছা মতো বদনাম না করা অবধি শান্তি পাই না। তো সব খাসরা অভ্যাস দূরে গিয়ে মর। অবশ্য মরার পরের জীবনের জন্য তো কিছু করিস নাই। স্ত্রীর জেলে শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে আরিফ মোতাহাবের। নিজের বর্তমান অষ্টাদশী প্রেমিকাকে নিয়ে সিলেট ভ্রমণ করতে এসেছেন তিনি। তার ভাষায় হানিমুন করতে একটু আগেই তার পরিচিত একজন অফিসার ফোন করে জানালেন মিথিলা আজমেরীকে বাল্যবিবাহের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এই শয়তান মেয়েটাও না আমাকেই তো কল করতে পারতো, তা না করে পুলিশ ডাকিয়েছে। আর ওই গাদা মহিলাটারও মাথায় এত কুবুদ্ধি কই থেকে আসে? একটু মেয়ের বিয়ে দিতে গেছে। আমি একজন সচিব, আমার মান সম্মান আছে, তা এই দুইটার মাথায় থাকে না? না, আমাকে মিডিয়ায় খবর যাওয়ার আগে অন্য উপায়ে মিথিলাকে বের করাতে হবে। আর সব সামাল দিতে এখনই ঢাকা যাওয়া প্রয়োজন। কথাগুলো মনে মনে আওড়ে নিজের প্রেমিকাকে আদেশ করেন মালপত্র গুছিয়ে দিতে। সেও তাড়াতাড়ি গুছিয়ে নেয়। টিকিট বুকিং করিয়েছেন তিনি আগেই, তাই যাওয়ার ব্যবস্থা নিয়ে চিন্তা নেই আর। রাতের প্রায় 1:30 বাজে। সুখ নেটফ্লিক্সে প্রিয় শো অসুর দেখতে ব্যস্ত। সামনে ল্যাপটপ, ডানাতে ক্যারামেলাইজ পপকর্ন, বামাতে কোকোকোলা। গভীর মনোযোগ সুখ মুভি দেখছে। তার মজাও মনোযোগ ব্যাঘাত ঘটিয়ে কলিং বেল বেজে ওঠে। বিরক্তি মাখা চেহারা নিয়ে হেলে দুলে যে দরজা খুলে দেয় সুখ। মিথিলা আজমেরী ও আরিফ মোতাহাবকে একসাথে দাঁড়িয়ে থাকতে বৈশাখিক হেসে শোধায়, এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলে? আমিও না। নিশ্চয়ই ছাড়িয়েছো নিজেকে ক্ষমতার জোরে। বাংলাদেশের আইনও না গরিবের জম, বড়লোকের বন্ধু। মিথিলা আজমেরী চর মারতে হাত অগ্রসর করেন। তার হাত ধরে ফেলে সুখ। ডিয়ার বিস মম্মি, তোমার হাতটা একটু বেশিই চলে, তবে মনে রেখো আমারটাও কিন্তু অচল না। মিথিলা আজমেরী ফুঁসে ওঠে কিছু বলবে, তার পূর্বে আরিফ মোতাহাব তাকে টেনে ভিতরে এনে সদর দরজা আটকান। কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, এতটুকু মেয়ের ইচ্ছার বাইরে তুমি বিয়ে দিতে চাচ্ছ? ও আরিফ মোতাহাবের মেয়ে, সামান্য টাকার জন্য ওসব পরিবারে ওই বইরার সাথে বিয়ে? ছি ছি ছি। আর সুখ, তুই আমাকে কল করতি, তা না করে পুলিশে কেন কল করতে গেলি? আমার যে একটা মান সম্মান আছে সোসাইটিতে, তাকে ভুলে গেছিলি নাকি? ফিক করে হেসে দেয় সুখ। নাটকীয়তার সহিত জবাব দেয়, ও রিয়েলি? তোমাদের বুঝি মান সম্মান আছে? যে এক পা কবরে দিয়ে 2 দিন পর পর পোশাকের মতন বিছানা সঙ্গী বদলায়, তার সম্মান? হাস্যকর। তুমি কি ভাবছো সবাই তোমাদের অনেক সম্মানের চোখে দেখে? সবাই জানে তোমার এসব সোকল বিজনেস টিপের নামে কার কার সাথে শুতে যাও। আর সবাই এটাও জানে তোমার মিসেস তোমার আড়ালে নিজেও কত পুরুষের রাতের রানী হয়। সুখ, মুখ সামলে কথা বলো। নিজের বাবা মায়ের সাথে কথা বলছো তুমি? বাহ, এ তো দেখি নিজের বেলায় 16 আনা। তোমরা নিজেদের সামলে রেখেছিলে আমায় মেয়ে ভেবে। দেন হোয়াই শুড আই? তুমি আমার উপস্থিতিতে তোমার কর্মচারীর কাছাকাছি যাও। তোমার বউ তো দুধাপ এগিয়ে যেয়ে বিছানায় অন্তরঙ্গ মুহূর্তই দেখায়। আবার আমাকে নিজের মতন পতিতা ভেবে বলে কি না এখন বিয়ে করতে পরে অনেক সুদর্শন সঙ্গী পাবো। তোমাদের লাস্ট ওয়ার্নিং দিলাম, আমাকে আমার মতো থাকতে দাও, না হলে ভালো হবে না। আর হ্যাঁ, সম্মানের কাজ করে এমনিতেই সম্মান পাবে, এভাবে চেঁচিয়ে গলা ভাঙা লাগবে না। নিজের তিক্ত বচনগুলো শোনানো শেষ হতেই হন করে নিজের বেডরুমে চলে যায় সুখ। কাউকে কিছু বলার সুযোগ দেয় না। দরজা লক করে বিছানায় বসে অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে সে। কত স্বাভাবিকভাবে মা বাবাকে এতগুলো বাজে কথা শুনিয়ে দিল। মনে মনে ভাবছে সে কিভাবে পারলো এত বাজে বাজে কথা মা বাবাকে বলতে। আজ এতটুকু লজ্জা করলো না। হয়তো তার লজ্জাটাই ভেঙে যাচ্ছে, যার কারণেও সে না, তার মা বাবাই কর্ম।
ঘড়ির ঘন্টার কাঁটা 11তে পৌঁছিয়েছে। মিটিং শেষ করে বের হয়ে ফোন সুইচ অন করে নিবেদিতা। দেখতে আরাধ্যের 200+ মিসড কল। ইচ্ছে থাকা সত্ত্বেও কল ব্যাক করে না সে, বরং আরাধ্যের টেক্সট পড়তে শুরু করে সে। দেখো, এত সামান্য সামান্য বিষয়ে বাড়ি ছাড়া কেমন কথা? এমন সব ওয়াইফই হয়। তুমি শুধু এত ব্যতিক্রম প্রতিক্রিয়া দাও। যাকগে, আমি সরি। আর কোনো দিন আমি তোমাকে বকা তো দূরে থাক, উঁচু গলায় অবধি কথা বলবো না। সরি সরি সরি, বিলিয়ন বিলিয়ন সরি। এবার তো ফিরে আসো আরাধনা পাখি। বহুদিন আরাধ্যের বচনে নিজেকে আরাধনা পাখি নামে সম্বোধিত হতে দেখে পুরনো প্রেমের তাড়নায় চোখে জল জমে যায় নিবেদিতার। আরাধ্য প্রণয়ের জড়ানোর পর আরাধনা পাখি বলেই ডাকতে থাকে। তবে প্রায় 2 বছর ধরে এই শব্দটি হারিয়েছে আরাধ্যের শব্দভাণ্ডার থেকে। আব্রাহাম আর চোখে নিবেদিতাকে পর্যবেক্ষণ করে। কাল রাত্রিতে সত্যের সম্মুখীন হওয়ার পর সে সিদ্ধান্ত নিয়েছে এই রমণের থেকে দূরত্বই বজায় রেখে চলবে সে। করছেও যথাসম্ভব অপেক্ষা। তবে তার এত গভীর অপেক্ষায়ও মেয়েটা নির্বিকার। যেন আগেও এমনটাই ছিল, হয়তো তার দৃষ্টিতেই ছিলই। বিকেলের ফ্লাইটে করে ঢাকা আসে নিবেদিতা ও মালিয়া। খুব বেশি রাত হয়ে গেছে বলে নিবেদিতা আর নিজের বাড়ি ফিরে না, মালিহার বাসায় থেকে যায়। রাত গাঢ় হলে কবিরের কল আসে মালিয়ার ফোনে, অবশ্যই প্রেমালাপ করতে, যেহেতু মালিয়ার ফোনের আওয়াজ খুব বেশি এবং একসাথে এক বিছানায় শুয়ে আছে। নিবেদিতাও তা অল্প স্বল্প হলেও শুনতে পায়। হুট করে শুনতে পায় কবির বলছে কাল না আরাধ্যের বাসায় ট্রিট দিচ্ছে। যে ছেলেটা আইডিয়া লিক করেছিল তাকে ধরতে পেরেছে আরাধ্য। এজন্য আরাধ্যকে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। এই খুশিতে পার্টি। আর আমি না ভুলে আরাধ্যকে বলে দিয়ে, তোমরা কোথায়? সরি জান, স্লিপ অফ টাং। মালিয়া ইচ্ছে মোতাবেক বকতে শুরু করে কবিরকে। নিবেদিতা সেদিকে ধ্যান নেই, সে অন্য ভাবনায় ব্যস্ত। মানুষটা কি একটু অনুতপ্ত না তার কাজে? শুধুই চিন্তিত তার অনুপস্থিতির জন্য। আপন মনে সিদ্ধান্ত নেয় সে, না, এর একটা ফয়সালা করা প্রয়োজন। আগামীকালই আমি খোলামেলা কথা বলবো ওর সাথে। জানে ক্লান্তিতে ও বেশ রাত করে ঘুমানো, দুপুরে ঘুম ভাঙে তার। ঘুম থেকে জেগেও নাস্তা করে বিছানাতে পড়ে থাকে সে ক্লান্তিতে। বিকেল হতে লাকেজ নিয়ে আরাধ্য তার বসার উদ্দেশ্যে রওনা হয়। ফ্ল্যাটের সামনে আসলে দেখতে পায় দরজা খোলা। লাকেজ নিয়ে ঢুকবে তখনই শুনতে পায় আরাধ্যের উগ্রকণ্ঠ। আমার যদি এতই নখরা ওঠানোর হতো, আমি কোনো বড়লোক সুন্দরী স্মার্ট মেয়েকেই বিয়ে করতাম। কত কত মেয়ে আমার জন্য পাগল, তবুও আমি বিয়ে করেছি এমন আনস্মার্ট, ভাবুক, চুপচাপ, ডাম মেয়েকে। কেন? যাতে নত হয়ে থাকে সব সময়, আমার কথা রাগ সয়ে নেয়। আর এই মেয়ের কথাই বলিস না, সামান্য বস্তির শিক্ষকের মেয়ে, আবার তার চাই এত সব। নিবেদিতা নির্বাক। এসব কি শুনছে সে? সত্যি কি যা শুনছে তা সত্য নাকি কোনো কল্পনা? তার অন্তরাত্মা সব বারংবার প্রার্থনা করছে আল্লাহর নিকট এজন্য বাস্তবতাবিহীন কোনো দুঃস্বপ্ন হয়। তবে সব প্রার্থনা কি পূরণ হয়, বা সব সময় কি আর চমৎকার হয়?